আচ্ছা, আসসালামু আলাইকুম। আবার নতুন করে শুরু করি। আমরা কোষ প্রাচীর আলোচনা করছিলাম। তাহলে কোষ প্রাচীরের মূল বিষয় হলো কি, যে এটা সেলুলোজ হলো মেইন, সবথেকে বেশি থাকে আর কি, হ্যাঁ, তার সাথে অন্যান্য উপাদান তো যেগুলা বলে ফেললাম, নতুন করে আর বলছি না। এখন দেখো কোষ ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন। কাইটিন কিন্তু পলিস্যাকারাইড, এটাও পলিস্যাকারাইড, তবে পার্থক্য কি? কাইটিনের বাংলা অর্থ খোলস বা আচ্ছাদন। কাইটিনের বাংলা অর্থ খোলস, লিখে দিয়েছি না, বা আচ্ছাদন। আচ্ছা, এখন কাইটিনে যেটা হয় পলিস্যাকারাইড, তোমাদের কথা কিন্তু ইয়েতে চলে যাচ্ছে, রেকর্ডে যাচ্ছে। দেখো, পলিস্যাকারাইড এর সাথে থাকবে অ্যামিনো, তখন এটাকে বলা হবে কাইটিন। তখন এটাকে বলা হবে কি? কাইটিন। কাইটিন, বুঝছো? পলিস্যাকারাইড তার সাথে অ্যামিনো গ্রুপ থাকবে, তাহলে এটার নাম হবে তখন কাইটিন। পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড বললাম না, অনেকগুলো গ্লুকোজ অণু, 10-এর বেশি গ্লুকোজ অণু বা চিনির অণু, হ্যাঁ, তার সাথে অ্যামিনো গ্রুপ NH2। অ্যামিনো গ্রুপের কথা মনে আছে? অ্যামিনো গ্রুপটা হচ্ছে, নাম অ্যামিন কেন হলো? কারণ এটা আসছে অ্যামোনিয়া থেকে, দুর্গন্ধ, হ্যাঁ, অ্যামোনিয়া মানে দুর্গন্ধ, তাই না? সেখান থেকে অ্যামিন কথাটা আসছে। আচ্ছা, এবার দেখো, প্রাথমিক কোষ প্রাচীর যে এক স্তর বিশিষ্ট, প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, মানে হচ্ছে কোষ প্রাচীরের আবার তিনটা কিন্তু আসলে স্তর থাকে। তিনটা স্তর। কিভাবে তিনটা স্তর? মানে সাধারণত আমরা যে কোষ প্রাচীরের ছবি আঁকি, সেটা কিন্তু কোনো একক কোষের কোষ প্রাচীর না, সেটা হলো বহুকোষী উদ্ভিদের কোষ প্রাচীর। যেমন ধরো, আমি যদি একটা ইটের ছবি আঁকি, তাহলে ইটের সাথে সিমেন্ট আছে এটা দেখাবো না, কিন্তু এই ওয়ালে যদি আমি ইটের ছবি আঁকি, যে এই ওয়ালে ইট যেমন ভাবে আছে তেমন ভাবে দেখাও, তাহলে কিন্তু তুমি দুই ইটের মাঝে সিমেন্ট দেখাও, তাই কিনা? তো আমরা যে উদ্ভিদের কোষ প্রাচীর আঁকছি, সেটা কিন্তু বহুকোষী উদ্ভিদের কোষ প্রাচীর। বহুকোষী উদ্ভিদের কোষ প্রাচীর। আর বহুকোষী উদ্ভিদের কি হয়? বহুকোষী উদ্ভিদের কোষগুলা একটার সাথে একটা কি করে, যে সিমেন্টের মতো কিছু উপাদান দিয়ে আটকানো থাকে। যেমন এখানে সিমেন্টের মতো কিছু উপাদান দিয়ে আটকানো আছে না, সেরকম। তো কেমন হয়? ধরো এই দুটা কোষ, তোমরা বইটা আঁকবা, তার আগে হচ্ছে এগুলো আঁকতে হবে। যে ধরো এটা একটা কোষ, এখানে মনে করো আরেকটা কোষ। এখন এই কোষটা, এই বাইরে একটা এভাবে দিই, এই ধরো দুটা কোষ। এখন এই মাঝে, এই যে মাঝে মাঝে দেখো, মাঝে হচ্ছে এই যে লাল, যেটা এই লালটা, কিন্তু লালটাকে বলা হয় মধ্যপর্দা। দুইটা কোষের মাঝে, মাঝে দুইটা কোষের মাঝে। এখন যতই কোষ থাক না কেন, সব কোষের মাঝেই কিন্তু এরকম মধ্যপর্দা থাকবে, বুঝছো? এখন বলা হচ্ছে উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেটা আমরা বাইরে থেকে একটা মনে হচ্ছে, কিন্তু আসলে একটা না। আমরা যে দেখতেছি সেটা কিন্তু আসলে একটা না। যদি আমরা এখানে একটু ভালো করে আঁকি, এটা ধরো মধ্যপর্দা, কি মনে করো মধ্যপর্দা। এখন আমরা এই মিডিল জায়গাটা আছি, হ্যাঁ। তো উদ্ভিদের বলা হচ্ছে এরকম কাহিনী হয় যে এদের কোষ প্রাচীর একটা পর্দা দিয়ে আবার গঠিত না, এখানে আবার দুইটা আছে। একটা হলো প্রাথমিক প্রাচীর, মনে করো এটা একটা প্রাথমিক প্রাচীর। তো জায়গায় জায়গায় আবার প্রাচীর থাকে না, কিন্তু বুঝছো, জায়গায় জায়গায় প্রাচীর থাকে না, কিন্তু জায়গায় জায়গায় প্রাচীর নাই মনে করো, হ্যাঁ। তাহলে এখন আমি কি বলবো? কোষ প্রাচীর, এদিকে একটা কোষ, এদিকে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, কোষের মাঝে কি এই যে মধ্যপর্দা আঁকলাম, আসছে মধ্যপর্দা। এখন এই প্রথম যে প্রাচীর, এর নাম প্রাথমিক প্রাচীর। এর নাম কি? প্রাথমিক প্রাচীর। কিন্তু কিছু কিছু কোষে প্রাথমিক প্রাচীরের পরে আরেকটা প্রাচীর থাকে, সেটা দেখো, প্রাথমিক প্রাচীর, তারপরে এই এর উপরে আবার আরেকটা প্রাচীর, এই যে সেই প্রাচীর আবার তিনটা পর্দা দিয়ে গঠিত, এই যে তিনটা পর্দা দিয়ে গঠিত। দেখো, সেই প্রাচীর হলো তিনটা পর্দা দিয়ে গঠিত।
চিহ্নিত করতে হবে যাতে করে বইয়ের ভাষা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে এখানে হলো এটা হচ্ছে মধ্যপদ্মা, মধ্যপদ্মা, আর এইটা হলো প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, আর এইটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারিকে কেউ কেউ গৌণ প্রাচীরও বলে। হ্যাঁ, তাহলে মধ্যপদ্মা ধরলে আসলে কোষ প্রাচীরের তিনটা অংশ। মধ্যপদ্মাটা ধরলে তোমরা একই পেন্সিল দিয়ে করবা যেহেতু বা কলম দিয়ে করো, তো এই জন্য একটা একটু ফোটা ফোটা দেবা। কেন দেবা? এটা পার্থক্য করার জন্য যে এটা আলাদা জিনিস আর ওইটা আলাদা জিনিস। এই পার্থক্য করার জন্য এখানে ফোটা ফোটা দিতে হবে, পার্থক্য করার জন্য যে এই দুইটা যে ভিন্ন কিছু। বুঝছো? স্যার মধ্যপর্দার যে তিনটা অংশ, না, মধ্যপদ্মার তিনটা অংশ না, মধ্যপদ্মা সহ এদিককার কোষ তিনটা স্তর হচ্ছে মোট। একটা হলো মধ্যপদ্মা, একটা প্রাথমিক প্রাচীর, একটা সেকেন্ডারি প্রাচীর। আবার এদিককার কোষও তাই হচ্ছে না, মধ্যপদ্মার একটাই, ওরকম না। এটুকু আগে চিহ্নিত করো। এখন তিনটা মিলে হলো সেকেন্ডারি প্রাচীর। এখন এই সেকেন্ডারি প্রাচীরের আবার তুমি আলাদা করে ভাগ করতে পারো যে একবারে ধরো যে বহিঃস্তর, তাই না, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, সেটা করতে পারো, না করলেও হবে। ধরো একটা বললাম যে বহিঃস্তর, বহিঃস্তর, তারপর হচ্ছে যে পরেরটা হলো মধ্যস্তর, মধ্যস্তর, তার পরের প্রাচীরটা হলো অন্তঃস্তর, করতে পারো। অন্তঃস্তর এটা করতে পারো। হ্যাঁ, মানে সেকেন্ডারি প্রাচীর তিনটে স্তর তো, তাহলে একবারে বাইরেরটা মনে করলাম বই, মধ্য, অন্ত। আর মধ্যে ফাঁকা জায়গা। ও ফাঁকা জায়গাটা হচ্ছে যেমন একটা ঘরে আমরা ফাঁকা জায়গাতে জানলা রাখি, তাই না? মানে কেন? আলো বাতাস যাতায়াত করার জন্য। তো আল্লাহ এরকম কোষ যে বানাইছে, ওই কোষগুলোর মাঝে মাঝে কিছু জায়গায় প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর দেয়নি, ফাঁকা রাখছে। কেন রাখছে? কারণ এই মধ্যপদ্মাতে সূক্ষ্ম ছিদ্র থাকে, বুঝছো? তো ওই ছিদ্র দিয়ে সাইটোপ্লাজম গুলা যাতায়াত করতে পারে। এই কোষের আর এই কোষের সাইটোপ্লাজম এখান থেকে এখানে যাতায়াত করে। এই যাতায়াতকারী সাইটোপ্লাজমীয় যে অংশটা, এটাকে বলে প্লাজমা ডেজমাটা, প্লাজমা ডেজমাটা। তো এর বাংলা অর্থ কি? একটা হলো প্লাজমা ডেজমা আর দুইটা চিহ্নিত করলে প্লাজমা ডেজমাটা। ও বলছো প্লাজমা মানে সাইটোপ্লাজম, প্লাজমা মানে সাইটোপ্লাজম, আর ডেজমা মানে সূত্রক। তাহলে কি হলো? সাইটোপ্লাজমীয় সূত্রক, সাইটোপ্লাজমীয় সূত্রক। সূত্র মানে ছোট, সুতা মানে বড়, সূত্র মানে কি? ছোট কিছু, এটা খুবই ছোট। সাইটোপ্লাজম যখন এক পার থেকে আরেক পারে যায় তখন সূক্ষ্ম সুতার মতো লাগে, তখন কি হয়? সূক্ষ্ম সুতার মতো লাগে। এই জন্য এটা বলেছি সাইটোপ্লাজমীয় সূত্র। পরীক্ষাতে তুমি এই ছবিটা আঁকবা, পরীক্ষা তুমি এই ছবিটা আঁকবা, এটাতে ভালো ক্লিয়ার হবে, সব কিছু আছে। আর তোমার বই কিন্তু ইয়েটা নাই, প্লাজমা ডেজমাটা চিহ্নিত করা নাই। তোমার বই প্লাজমা ডেজমাটা চিহ্নিত করা নাই, বই বর্ণনাতে আছে কিন্তু প্লাজমা ডেজমা চিহ্নিত করা। এখানে তুমি চিহ্নিত করতে পারো। এই ছবিটা কিন্তু হায়ার লেভেলে আছে, কিন্তু এখানে চিহ্নিত করা আছে। আর এখানে আমি তারপর তোমার বইয়ের ছবিটা আমি বুঝাচ্ছি একটু পরে, এবারে একটু পড়ে নিই। হ্যাঁ, তারপরে কি কি বিষয়গুলো আছে। মধ্যপদ্মার উপরে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত যে কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। তাহলে মধ্যপদ্মার উপরে আবার কিছু প্রোটোপ্লাজম, মানে এই যে এর মধ্যে যা কিছু আছে প্রোটোপ্লাজম, তো কোষঝিল্লি সহ যা আছে সব প্রোটোপ্লাজম না, প্রোটোপ্লাজমে ক আছে মানে পুরাটা, মনে রাখবা। প্রোটোপ্লাজমে ক আছে মানে পুরাটা। কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের ভিতরে যত সজীব উপাদান আছে সবকিছু কি কি বলা হয়? প্রোটোপ্লাজম।
পোটো মানে আদি, প্লাজম মানে গঠন বা রূপ, আদি গঠন, আদি রূপ, এটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে এই প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন রাসায়নিক উপাদান জমা হয়ে হয়ে কি হয়েছে, এখানে সেকেন্ডারি প্রাচীর তৈরি হচ্ছে এই। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলছে যে এই প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। আগে কূপটা দেখো, এই যে গর্তর মতো না, এটা এই গর্তকে বলা হয় কূপ। কূপ মানে গর্ত, কূপ মানে কি গর্ত। তাহলে এদিকেও কিন্তু কূপ, ওদিকেও কূপ, দুই কোষেই এরকম গর্ত আছে, ওই গর্তকে বলা হচ্ছে কূপ। আচ্ছা, তারপর হচ্ছে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা, এই দেখো প্লাজমা ডেজমাটার বাংলা অর্থ আনুবন্ধনিক নালিনা। প্লাজমা ডেজমাটার বাংলা অর্থ, প্লাজমা মানে সাইটোপ্লাজম, ডেজমাটা মানে সূত্রক, ডেজমাটা মানে বহুবচন, মানে অনেকগুলো। এই যে আমি অনেকগুলো দেখাচ্ছি না, দুইটা দেখালাম, অনেকগুলো অনেকগুলো হলো প্লাজমা ডেজমাটা, আর একটা প্লাজমা ডেজমা। বুঝতে পেরেছো? তাহলে এই যে সাইটোপ্লাজমীয় সূত্রক, প্লাজমা মানে সাইটোপ্লাজম, আর সাইটোপ্লাজম আমরা কি বলেছি, সাইটো মানে কোষ, প্লাজম মানে গঠন বা রূপ। তাহলে গঠন যদি ধরি, তাহলে কি কোষের গঠন, যেটাতে কোষ গঠিত সেটা হলো সাইটোপ্লাজম, যেটাতে কোষ গঠিত সেটা হলো সাইটোপ্লাজম। বুঝতে পেরেছো? তাহলে এই যে জৈব রক্ষা করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখন তুমি বইয়ের ছবিটা খেয়াল করো। বইয়ের ছবি প্রথমে আমরা কতে যাই, কতে যাই, কতে দেখো সাদাটা হলো মধ্যবর্তা, সাদা সাদা পাইছো, সাদা, হ্যাঁ সাদা, যেটা সাদা কালার, এটা কি মধ্যবর্তা। তারপরে দেখো মধ্যবর্তার পরেই ভিতরের দিকে, ভিতরের দিকে প্রাথমিক প্রাচীর দেখাইছে, ভিতরের দিকের প্রথম পর্দাটা প্রাথমিক প্রাচীর, তারপরে দ্বিতীয় নম্বর পর্দাটা হলো সেকেন্ডারি প্রাচীর, এই যে দেখাইছে সেকেন্ডারি প্রাচীর। এখন এটা আবার তিনটা স্তর, সেটাও দেখাইছে, তাই না, বহিঃস্তর, অন্তঃস্তর। সাদাটা মধ্যবর্তা, তারপরেটা ধরো প্রাথমিক প্রাচীর, পরেরটা সেকেন্ডারি প্রাচীর, ভিতর ভিতর পর্যন্ত একবারে এই পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর। সাদা, তারপরে ধরো এটা প্রাথমিক প্রাচীর, এই পর্দাটা, তারপরে এই ভিতর পর্যন্ত এইটা পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর দেখাইছে। সাদাটা ভিতরের দিকে প্রাথমিক প্রাচীর, কালো পর্যন্ত সেকেন্ডারি প্রাচীর দেখাইছে। বুঝছো? এই দুটো ছবিটা আঁকলাম, হ্যাঁ, একটা কি হবে। আচ্ছা, তারপরে দেখো, তাহলে কোষ প্রাচীর ব্যাপারটা বোঝা গেল। এখানে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। বইটা আঁকলেও হবে? হ্যাঁ, বইটা আঁকলে হবে, হ্যাঁ অবশ্যই বইটা আঁকলে হবে। দুইটা আঁকতে হবে না, যে কোনো একটা আঁকলে হবে। তুমি বাম দিকেরটা প্রথমটাই আঁকবা। আচ্ছা, বলো এখানে আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে যে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, নামগুলো এমসিকিউ হিসেবে আসে, যে সেলুলোজ, হেমিসেলুলোজ, তাই না, এই জিনিসগুলো একটু মনে রাখবে আর কি, যে লিগনিন, পেকটিন, সুবেরিন, এই নামগুলো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের বই যদিও আর কি যে নাই, যে প্রাথমিক প্রাচীর এক ধরনের উপাদান দিয়ে গঠিত, সেকেন্ডারি প্রাচীর কিন্তু আরেক ধরনের উপাদান দিয়ে গঠিত। তো তোমাদের বই সেটা অবশ্য ওরকম করে আলাদা করেনি, একসাথে দিয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা আসি যে তোমরা হচ্ছে এখানে যেমন ধরো লিখতে পারো, যে মনে রাখার জন্য সন্দেহ করতে পারো। যেমন ধরো এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এটা মনে রাখতে পারো। সোহাগ নামে কোনো একটা সেলের নাম মনে রাখতে পারো, সোহাগ, সতে সেলুলোজ, হতে হেমিসেলুলোজ, তাই না। সোহেল নামে, সোহেল ল আছে যেহেতু, সোহেল 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 হচ্ছে। আচ্ছা, এবার আমরা চলে আসি তাহলে প্রোটোপ্লাজম। দেখো প্রোটোপ্লাজমটা কিন্তু চিনতে হবে তোমাকে, যে আমরা যদি প্রাণী কোষে প্রোটোপ্লাজমের কথা বলি, ধরো এটা একটা প্রাণী কোষে প্রোটোপ্লাজম কি, এটা আমরা জানতে চাচ্ছি। তো প্রাণী কোষে প্রোটোপ্লাজম যখন তুমি জানতে চাও, এটা ধরো একটা প্রাণী কোষ পাতা থাকবে, কোষ প্রাচীর থাকবে না। আমরা জানি ভিতরে একটা নিউক্লিয়াস মনে করো, হ্যাঁ, আর এখানে যে এন্ডোপ্লাজম, রেটিকুলাম বা অন্যান্য কোষীয় অঙ্গ সব আছে, মাইটোকন্ড্রিয়া, এগুলো সব আছে, মনে করো সব কিছু আছে।
এর মধ্যে প্রাণী কোষেও কিন্তু কিছু বজ্র পদার্থ থাকে, কিছু বজ্র পদার্থ। তো মনে করো এগুলো হলো বজ্র পদার্থ, যাকে বলা হয় যে নিঃসৃত পদার্থ বা বজ্র পদার্থ। বজ্র পদার্থ এছাড়া বাদবাকি সবই হলো বাদবাকি সবই হচ্ছে সজীব বস্তু, কিন্তু কিছু বজ্র পদার্থ থাকে। তাহলে প্রোটোপ্লাজম কোনটা হবে? ওই ছিদ্র ছিদ্র ফোঁটাগুলো ওইগুলা নাকি? বজ্র পদার্থ হলো এই মোটাগুলো মনে করো, আর এগুলো মনে করো সবই হলো কোষীয় অঙ্গ, এগুলো ভালো, এগুলো কোনো সজীব বস্তু এগুলো, আর এটা হলো বজ্র পদার্থ। প্রাণী কোষেও বজ্র পদার্থ থাকে, উদ্ভিদ কোষে কিছু বজ্র পদার্থ থাকে, অল্প কিছু হলেও থাকে। এখন বলা হচ্ছে একটা কথা মনে রাখলাম, প্রোটোপ্লাস্ট একটা কথা আছে আর প্রোটোপ্লাজম একটা কথা আছে। প্রোটোপ্লাস্ট ইজিক্যাল টু প্রোটোপ্লাজম যোগ বজ্র পদার্থ বা নির্জীব বস্তু লিখতে পারো, নির্জীব বস্তু একই কথা, নির্জীব বস্তু বা বজ্র পদার্থ। বজ্র পদার্থ নির্জীব। তাহলে প্রোটোপ্লাস্ট হলো প্রোটোপ্লাজম আর যোগ হলো নির্জীব বস্তু। এখন আমি যদি বলি প্রোটোপ্লাজম তাহলে কি হবে? প্রোটোপ্লাজম তাহলে আমাকে লিখতে হবে প্রোটোপ্লাস্ট বিয়োগ নির্জীব বস্তু। না বুঝলে আমাকে বলবা বিষয়টা। প্রোটোপ্লাজম কিন্তু গোটা প্রাণী কোষের কোষঝিল্লি সহ সবকিছু, খালি নির্জীব বস্তু বাদ দিয়ে, যেখানে ক্রিয়া বিক্রিয়া ঘটে না ওরা বাদ দিয়ে সবটা, পুরাটা পুরা কোষ, হ্যাঁ গোটা কোষ, মানে নির্জীব বস্তু বাদে গোটা প্রাণী কোষ। এই জন্য একটা কথা মনে রাখবা যে এইভাবে কিন্তু তুমি লিখতে পারো, হ্যাঁ, প্রাণী কোষ ইজিক্যাল টু প্রোটোপ্লাস্ট, প্রাণী কোষ ইজিক্যাল টু প্রোটোপ্লাস্ট। কারণ পুরোটা নির্জীব বস্তু সহ। প্রোটোপ্লাজম কিন্তু সবসময় সজীব বস্তু, প্রোটোপ্লাজম সবসময় সজীব বস্তু হবে, বুঝতে পারছো? প্রোটোপ্লাজম কিন্তু সজীব হবে। এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। উদ্ভিদ কোষ হলে খালি কোষ প্রাচীর বাদ দিয়ে কিন্তু, হ্যাঁ, উদ্ভিদ কোষের যদি আমি বলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে, তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদ দিয়ে যা থাকে, কোষ প্রাচীর বাদ দিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের মধ্যে যাবতীয় সজীব উপাদান, সেটা হলো প্রোটোপ্লাজম, সজীব কিন্তু। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? কোষ প্রাচীরটা বাদ চলে যাবে। হ্যাঁ, আমি যদি বলি যে প্রোটোপ্লাস্ট উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, ইজিক্যাল টু এটা আমি উদ্ভিদের ক্ষেত্রে ধরো বলছি। তাহলে প্রোটোপ্লাস্ট হচ্ছে যে কি হবে? উদ্ভিদ কোষ বিয়োগ কোষ প্রাচীর। এটা বুঝলে না? একটু ম্যাথের মতো হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে কি? হচ্ছে না, মানে যোগ বিয়োগ করতেছো তাই। প্রোটোপ্লাস্ট সমান উদ্ভিদ কোষ বিয়োগ কোষ প্রাচীর, না প্রোটোপ্লাজম সমান? এখানে হচ্ছে যে উদ্ভিদ কোষ থেকে যদি তুমি কোষ প্রাচীরটা বাদ দিয়ে দাও যা থাকে, তাহলে সেটা হলো প্রোটোপ্লাস্ট। এটা তো সজীব নির্জীব সব। প্রোটোপ্লাস্ট হলো সজীব নির্জীব সব,
প্রোটোপ্লাস্ট মনে রাখবে, এখানে ব্র্যাকেট দিয়ে রাখো, সজীব যোগ নির্জীব, সবকিছুকে একসাথে প্রোটো নির্জীব, সবকিছুকে একসাথে কি বলা হয়? প্রোটোপ্লাস্ট বলা হয়। তাহলে কোষ উদ্ভিদ কোষ থেকে কোষ প্রাচীর বাদ দিলে হ্যাঁ, উদ্ভিদ কোষ থেকে না, ওই যেটা বাইরে মানে কোষ প্রাচীর তো নির্জীব, তাই না? কোষ প্রাচীর তো নির্জীব, কিন্তু প্রোটোপ্লাস্টের সংজ্ঞা হলো কোষ প্রাচীরটাকে ধরেনি, কোষ প্রাচীরটাকে আগে থেকেই বাদ দিয়েছে তারা। মানে অর্থাৎ হলো তুমি যখন উদ্ভিদের ক্ষেত্রে বলছো, যেমন ধরো যে এইটা হলো একটা কোষ, তো এখন আমি যদি বলি এই কোষে প্রোটোপ্লাস্ট কি, তাহলে কিন্তু আমাকে বলবো যে কোষ প্রাচীর বাদ দিয়ে কোষ ঝিল্লির ভিতরে যা কিছু আছে সবটা হলো প্রোটোপ্লাস্ট। আর প্রোটোপ্লাজম বললে নির্জীব বস্তু বাদ দেয়, তখন কি বলতে হবে? কোষ প্রাচীরও বাদ, আবার নির্জীব বস্তু বাদ ভিতর থেকে, মানে কোষ প্রাচীর দুইটার ক্ষেত্রে বাদ হবে, দুটোই বাদ হয়ে যায়। কিন্তু প্রোটোপ্লাজমের ক্ষেত্রে নির্জীব বস্তু বাদ আর এটাতে নির্জীব বস্তু থাকে। হ্যাঁ, এখন আমি হলো এটার ক্ষেত্রে কি বলবো যে প্রোটোপ্লাজম যখন বলবো এটার ক্ষেত্রে, তখনও কিন্তু আমাকে কি বলতে হবে? কোষ ঝিল্লির ভিতরে প্রোটোপ্লাজম বলতে আসলে ভিতরের অংশগুলাই বোঝায়, বাইরের কিছু বোঝায় না। ওই জন্য এখানে তোমার উদ্ভিদ কোষ প্রাচীর ধরা আসেই না, কেউ যেন ওখানে বিয়োগ দিয়ে দিচ্ছি কোষ প্রাচীর। তাহলে প্রোটোপ্লাজম কি? প্লাজম যখন বলছি, প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি সহ এর ভিতরে যত সজীব বস্তু আছে সবকিছু মিলে প্রোটোপ্লাজম, ঠিক আছে? আর যখনই আমি প্রোটোপ্লাস্ট করবো, এটা তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, ইন্টারমিডিয়েট শিখবা প্রোটোপ্লাস্ট, সজীব নির্জীব সব সহকারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রোটোপ্লাজমটাই তুমি শুধু দেখো, প্রোটোপ্লাজম কি বললাম? প্রোটোপ্লাজম হলো যে সহজভাবে মনে রাখো যে একটা প্রাণী কোষে কোষ ঝিল্লি থেকে শুরু করে এর ভিতরে যা কিছু আছে, তবে অবশ্যই বলতে হবে সকল সজীব বস্তুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম, খালি নির্জীব বস্তু বাদ যাবে। এবার আমরা যদি সাইটোপ্লাজমের কথায় আসি, তাহলে সাইটোপ্লাজমের মধ্যে বলা হচ্ছে একটা কোষের ভিতর থেকে তুমি যদি নিউক্লিয়াসটা সরিয়ে ফেলো, সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি বলা হচ্ছে? একটা কোষ থেকে তুমি যদি নিউক্লিয়াসটা সরিয়ে ফেলো, তাহলে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা ভিতরে যা কিছু আছে সবকিছুকে একসাথে বলা হবে সাইটোপ্লাজম। এ নিয়ে কোষ প্রাচীর হবে না, কোষ প্রাচীরের এই বর্ণনার মধ্যে তুমি আনবাই না, কোষ প্রাচীর বাইরের জিনিসপত্র মনে করো। মানে সাইটোপ্লাজম এগুলো তো কোষ প্রাচীর লাগবে না, কোষ প্রাচীরের কথা আসবেই না, বুঝছো? নিউক্লিয়াস বাদ দিয়ে। হ্যাঁ, মানে যখন তুমি সাইটোপ্লাজম বলবা বা প্রোটোপ্লাজম বলো আর প্রোটোপ্লাস্ট বলো, কোষ প্রাচীরকে তুমি কি এখানে কোষ প্রাচীরের আলোচনা এটা হবেই না, বুঝছো? কোষ প্রাচীরের আলোচনা এটা আসবেই না, ওটা তো বাইরের জিনিস। আর আলোচনা হচ্ছে ভিতরের ব্যাপার স্যাপার, ভিতরের মাল মশলা নিয়ে আলোচনা হচ্ছে। ভিতরের মাল মশলার মধ্যে তুমি বাইরের মাল মশলা নিয়ে আসবে কেন? বুঝতে পারছো ব্যাপারটা? এই আর কি, হ্যাঁ, এই আর কি। মানে ভিতরে যেগুলো কোষীয় অঙ্গ আছে, হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে কোষ ঝিল্লিতে ঘেরা জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে, আর কোষ প্রাচীর তো বাইরের জিনিস, ওটা না, ওটা বাদ, ওটা সবসময় মাথায় রাখবা না, ওটা তো বাইরের কথা। কোষ ঝিল্লির ভিতরে যা কিছু আছে সজীব নির্জীব সবকিছু হলে প্রোটোপ্লাস্ট, আর কোষ ঝিল্লির ভিতরে যা কিছু আছে সজীব উপাদান সবকিছু মিলে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম বললে কি হবে? একটা কোষের কোষ প্রাচীরের কথা মাথায় আনবা না, একটা কোষের ভিতর থেকে তুমি যদি নিউক্লিয়াসটা উঠায় নাও, তাহলে কোষ ঝিল্লিতে ঘেরা ভিতরে যা কিছু আছে সেটা হলো সাইটোপ্লাজম। এটা তো প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয়। সবার জন্য সেম, বোঝা গেল কি? তবে এটা মাথায় রাখো, সাইটোপ্লাজম বললে কিন্তু আবার কোষ ঝিল্লি সহ হবে না, নিউক্লিয়াসটা উঠাই নিচ্ছি কিন্তু সাইটোপ্লাজমে মানে কোষ ঝিল্লিতে ঘেরা ভিতরে যা আছে সেটার কথা বলা হচ্ছে। এটা কিন্তু কোষ ঝিল্লি আবার আসবে না সাইটোপ্লাজমে। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে যে এই যে নিউক্লিয়াস এখান থেকে নিয়ে এই কোষ ঝিল্লি পর্যন্ত, এখান থেকে নিয়ে কোষ ঝিল্লি পর্যন্ত এই গোটা এরিয়াতে যা আছে তাই হলো সাইটোপ্লাজম। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো, সাইটোপ্লাজম সা আছে মানে সাইডের গুলা, নিউক্লিয়াসের সাইডে কোষ ঝিল্লি পর্যন্ত যা যা আছে তাই সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম মনে রাখো প আছে মানে কি? পুরাটা। প্রোটোপ্লাজম প আছে মানে কি? পুরাটা, ঠিক আছে? প্রোটোপ্লাজম প আছে, কাজে কোষের ভিতরে কোষ ঝিল্লি সহ পুরা সজীব উপাদানটাই হলো প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজম। হ্যাঁ, কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি নিজেও একটা প্রোটোপ্লাজম, কারণ ও তো সজীব, ওর মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, ঠিক আছে? আচ্ছা, কঠিন লাগছে কিনা বলো? না, লাগছে না তো?
তুমি আজকে প্রথম কঠিন লাগছে কি? আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, দেখা যাচ্ছে আচ্ছা। না, তোমার এইটুকু কোনো কোশ্চেন আছে কিনা বলো। কারণ কি যে এইখানে মনে রাখতে হবে অল্প জনের মধ্যে কিন্তু লজ্জা করা যাবে না, তাই না? যে কম জনের পড়ার এটা একটা সুবিধা যে তোমার কিন্তু ইতস্তত কাজটা কম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার মনে করো যে আরেকটা ব্যাপার হয় যে অনেক সময় দেখা যায় শহরের স্টুডেন্টরা দেখা যায় বাসায় একটা প্রাইভেট টিউটর করে আবার ব্যাচে পড়ে। তো বাসায় পড়ে ওখানে ভালো করে শিখে ফেলে, তখন মনে করো যে হ্যাঁ হ্যাঁ পারি পারি পারি, তখন মনে করো যে যারা যারা আবার বাসায় আবার আলাদা private tutor, তাদের তখন ঝামেলা হয়ে যায়, তখন কিছুই শিখতে পারে না। আর আরেকটা ব্যাপার যে বেশি জনের মধ্যে আই কন্ট্যাক্ট তো হয় না। তোমাকে তো ধরে ধরে জিজ্ঞাসা করবে না যে আরাফাত বুঝলা কিনা, জিজ্ঞেস করবে ফাহাদ বুঝলা কিনা, জিজ্ঞেস করবে, করার সুযোগ আছে। তুই একজন হয়তো করবে। হ্যাঁ, দুই একজন করবে না। যারা 100-150 জন করে দুই একজনকেও করে না, যারা 100-150 জন করে দুই একজনকেও করে না। শুনেছি তো। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। হ্যাঁ, তাহলে একটু মুখস্থ হয়ে যাবে। তাহলে একটু আর মুখস্থ। প্রথম থেকে আবার একটু বলে। প্রথম থেকে আবার বলি। আচ্ছা দেখো, আমি আবার প্রথম থেকে একটু বলি। হ্যাঁ, প্রথম থেকে আবার বলি। আলোচনা হচ্ছিল প্রোটোপ্লাজম, তার সাথে যেহেতু সাইটোপ্লাজম আছে একটু পরে, তো সেই কারণে একসাথে আমি দুইটাই বলছিলাম। তাহলে প্রোটোপ্লাজম আমি কি বললাম? প্রোটোপ্লাজম হচ্ছে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি আমি বলি প্রোটোপ্লাজম, আবার দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজম বলছি, তাহলে কি বলবো? যে কোষঝিল্লি থেকে নিয়ে ভিতরে যা কিছু আছে কোষঝিল্লি সহ পুরা সজীব উপাদান হলো প্রোটোপ্লাজম। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ধরো প্রোটোপ্লাজম বলছি, যেহেতু প্রোটোপ্লাস্ট নাই ওটা না ভুলেই গেলাম, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কোষঝিল্লি সহ নিউক্লিয়াস পর্যন্ত সব কিছু মিলে যা কিছু আছে সবটা হলো প্রোটোপ্লাজম। তাহলে মনে রাখতে হবে প্রোটোপ্লাজম ক আছে মানে কি? পুরাটা। প্রোটোপ্লাজম ক আছে মানে পুরাটা। সাইটোপ্লাজম সা আছে মানে সাইডে গুলা, নিউক্লিয়াসের সাইডে এবং কোষঝিল্লি সাইডে যা কিছু আছে। তাহলে নিউক্লিয়াস থেকে কোষঝিল্লি পর্যন্ত এর মাঝে যা আছে তাই হলো সাইটোপ্লাজম, তা হলো সাইটোপ্লাজম। বুঝা গেল কি? আচ্ছা, তাহলে এখন একটু তোমাদেরকে ধরে দেখি কতটুকু মানে মনে রাখতে পারছো আর কি। তাহলে ভাগ বলো প্রথমে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম একটু বুঝিয়ে দাও। প্রোটোপ্লাজম কোনটা করবো, সাইটোপ্লাজম কোনটাকে বলবো? প্রোটোপ্লাজম মানে পুরোটাই, আর এই যে সাইটোপ্লাজম মানে এই যে সাইডে কোষের সাইডে নিউক্লিয়াসের সাইডে কোষঝিল্লি পর্যন্ত, তাই না? কোষঝিল্লি সহ না, কোষঝিল্লি বাদ দিছে একদম প্রোটোপ্লাজম কোষঝিল্লি সহ। হ্যাঁ, এই হলো ব্যাপার। তাহলে কোষঝিল্লি আর নিউক্লিয়াস এই দুটার মাঝে যা কিছু আছে তা হলো সাইটোপ্লাজম। যখন প্রোটোপ্লাজম বলবো তখন পুরোটা, তাই না? তাহলে ফাইন বলো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে পুরোটাই মানে নিউক্লিয়াস সহ যেগুলো বাকি সকল অঙ্গাণু সেগুলো, আর সাইটোপ্লাজম মানে নিউক্লিয়াস বাদে কোষ প্রাচীরের ভিতরে সাইটোপ্লাজম কোষঝিল্লির ভিতরে যেগুলো আছে হ্যাঁ, সাইটোপ্লাজম। হ্যাঁ, স্টার্ট বলো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম কোষঝিল্লি সহ নিউক্লিয়াস সহ পুরাটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে এবং কোষ প্রাচীর বাদে। কোষঝিল্লি বাদে। হ্যাঁ, কোষঝিল্লি আর নিউক্লিয়াস এর মাঝে যা কিছু আছে তা হলো সাইটোপ্লাজম। হ্যাঁ, এবার তুমি বলো, মিম বলো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম। স্যার হচ্ছে প্রোটোপ্লাজম হচ্ছে পুরোটাই, পুরোটাই হচ্ছে নিউক্লিয়াস ঝিল্লি কোষঝিল্লি আর হ্যাঁ, কোষঝিল্লি সবকিছু। আর আর হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে কোষঝিল্লি পর্যন্ত যা আছে সব হলো সাইটোপ্লাজম। আচ্ছা, ঠিক আছে। তাহলে হলো এখন কথা হলো